সামনে কার্তিক মাসের শেষ দিনে সংক্রান্তির দিনে কার্তিক পূজা। এই কার্তিক পূজাতে আমরা কার্তিকের আরাধনা করি, দেব সেনাপতি কার্তিক। হ্যাঁ, রক্তকরবী দিয়ে যার পূজা করা হয়, যে কার্তিক শত্রু বিনাশ করে দেব সেনাপতি রূপে। তারকাসুরের পুত্র সম্বরাসুর এই সব অসুরকে বিনাশ করেছেন যিনি, তিনি হচ্ছেন কার্তিক। সেই কার্তিক মানুষ কার্তিক চাই, কেমন চাই জানেন? মায়েরা কার্তিকের মতো ছেলে চাই অনেকে, জানেন? ওই জন্য কার্তিক দেওয়া হয়। এখানে প্রচলন আছে নাকি কোথাও? আছে, কার্তিক দেওয়া হয়। এই প্রচলনটা শুরু হয়েছে বাংলায় বর্ধমান থেকে, জানেন? প্রথম পশ্চিমবঙ্গে কার্তিক পূজার প্রচলন শুরু হয় বর্ধমান থেকে। আপনাদের বর্ধমান জেলার অনেক ইতিহাস আছে, আমরা সবসময় খোঁজ খবর রাখি না, তবে আমি যেটুকু জেনেছি আপনাদের কাছে জানাচ্ছি, শুনুন। কার্তিক পূজা প্রথম শুরু হয়, বেশি চল দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর রক্ষক বা তামিলনাড়ুর জামাই বলা হয় কার্তিককে, ওখানে জামাই রূপে কার্তিক পূজিত হয়। রাধে রাধে। আর আমাদের এখানে কার্তিক পূজা প্রথম চল শুরু হয় 1853 সালে, বেশি দিনের কথা নয়। এত ধুমধাম করে কার্তিক দেওয়া, কার্তিক পূজা শুরু হয় 1853 সালে। এই যে কার্তিক দেওয়া বলে না, এই চলটা শুরু হয় 1853 সালে। বর্ধমান জেলার পালবাড়ির জমিদার শ্যামপাল, লক্ষ্মীনারায়ণ পাল আর রাধারমন পাল, এই তিন ভাই, তাদের কোনো সন্তান ছিল না। কার্তিক পূজা তারা শুরু করে, আর কার্তিক পূজাতে ফলে কার্তিকের কৃপায় তাদের সন্তান হয়। এক ভাইয়ের একটি ছেলে আর দুই ভাইয়ের দুটি মেয়ে জন্ম হয়। এরপরে ওই রাজবাড়ি থেকে 1857 সালে এই কার্তিক পূজার প্রচলনটা শুরু হয়। একটা মজা দাঁড়িয়ে যায় কি জানেন? মানে কার্তিক দিলে সন্তান আসবে, ওই জন্য বিবাহ নব দম্পতিকে কার্তিক দেয়, অনেকে দেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। এখন তো বিয়ে লাগলে আবার কার্তিক চলে আসে কোথা থেকে। তবে একটা মজার ব্যাপার দেখবেন, মাটির কার্তিক যদি কেউ দেয়, সেটাকে অনেকে যেখানে সেখানে ফেলে দেয়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, যদি রূপোর কার্তিক সোনার কার্তিক দেয়, মানুষ আর ফেলবে না। তখন বলবে কার্তিক স্বপ্ন দিয়েছিল, বলেছে আমাকে ফেলিস না। মানুষ তো স্বার্থপর। আমি কেন বলছি কথাটা, যাতে সনাতনীর একটু জাগে। আমরা কি ভুল করি দেখুন, আমরা কি করি, দেব সেনাপতি কার্তিককে কেউ দিয়ে গেল, তার কৃপায় আমার সন্তান এলো, কি উচিত? মায়েরা প্রথমে বলি কার্তিকের মতো সন্তান কেন চাই সবাই? কার্তিকের স্পেশাল 4টি গুণ। প্রথম কথা হচ্ছে কার্তিক সুন্দর, প্রত্যেক মা চাই ছেলে সুন্দর হবে। কার্তিক শক্তিশালী, মা চাই ছেলে শক্তিশালী হবে। কার্তিকের একটা পদ আছে, একটা পোস্ট আছে, যে পোস্টটার নাম হচ্ছে দেব সেনাপতি। সবাই চায় আমার ছেলে চাকরি করবে, এসি রুমে বসে টক 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 কম্পিউটার চালাবে। ছেলে বেকার হবে, কোনো মা চান নাকি? তাহলে কার্তিকের একটা পদ আছে, কার্তিকের মতো ছেলে হবে। আর একটা জিনিস আছে, কার্তিককে অনেকে এখনো মনে করে কার্তিক হচ্ছে আইবুড়ো, মানে তো বিয়ে হয়নি, কার্তিক আইবুড়ো কার্তিক। যদিও শাস্ত্রে একাধিকবার বলা আছে কার্তিকের বিবাহের কথা, বিভিন্ন শাস্ত্রে, হ্যাঁ, স্কন্দ পুরাণ আদি অনেক জায়গায় যদি ঠিকঠাক পাঠ করা যায়, খুতে মূল পুরাণ উপপুরাণ থেকে অনেক জায়গা থেকে পাওয়া যায়। যেমন ইন্দ্র কন্যা দেবসেনার সঙ্গে দেবসেনাপতি কার্তিকের বিবাহের কথা এক জায়গায় পাওয়া যায়। দক্ষিণ ভারতে জামাই বললাম প্রথমেই, কার্তিককে বলা হয়। তাহলে আমরা মনে করি বাঙালিরা যে কার্তিক আইবুড়ো। তাহলে আইবুড়ো মানে কি? এখানে কনসেপ্টটা হচ্ছে এটাই, ছেলে বিয়ের পর মা ভাবে বইয়ের হয়ে গেল, আর বিয়ে যদি না হয় তাহলে কার রইল? মায়ের। তাহলে আইবুড়ো যেহেতু কার্তিক, তাহলে বিয়ে হলো না, তার মানে বইয়ের হবার কোনো চান্সই নাই। ছেলে আমার নাকি গো, দাদা আমার বিয়ে করেনি বলে মায়ের হয়ে থাকবো, বইয়ের হবো না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই যে দেখছেন আজকে বদ্দা এসেছে, ছোট ভাই প্রসেনজিৎ আর আমাদের বড়দা এসেছে। ছোট ভাই বিয়ে হয়ে গেছে, বড় ভাই বিয়ে হয়নি। আমি জিজ্ঞাসা করছি বিয়ে হয়নি কেন? বলছে তুমি তো কার্তিকের কথা বললো, বইয়ের একজনা হলো, আমি অন্তত মায়ের হয়ে থাকি। নিতাই গৌর হরি বল। রাধে। তাহলে দেখুন কথা হচ্ছে এটাই, যে কার্তিককে আমরা সন্তান রূপে চাই, কিন্তু আমরা বেঈমান কোন জায়গায় দেখুন। কার্তিকের কৃপায় আমার সন্তান হলো, তারপরে কি করি? কার্তিককে ফেলে দিয়ে আসি কোথায়? মাঠের মাঝে, যেখানে কাকে ঠুকে 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 কার্তিকের মাথাটা ফুটো করে দেয়। আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমার দেখে বুকটা ফেটে যায়, যে সনাতনীরা এত নিচে কি করে নামতে পারে। মায়েরা মনে রাখবেন, আপনি আপনি ইয়গচ্ছ বলে যাকে আনছেন, হ্যাঁ, তাকে গচ্ছ গচ্ছ বলে বিসর্জন দিতে পারেন। এটাই হচ্ছে নিয়ম। যাকে আবাহন করছেন তাকে বিসর্জন দিতে পারেন। তথাপি আমরা কার্তিককে আর মা শীতলাকে বিসর্জন দিই না। মা শীতলাকে বিসর্জন দেয় না কেন? মায়ের দয়া যদি হয়ে যায় পুকুরে, গ্রামের লোক ভুগবে।
আপনি ইয়া গচ্ছ বলে যাকে ডাকবেন তাকে গচ্ছ গচ্ছ বলে বিসর্জন দিতে পারেন। যদি বিসর্জন দেবার না ইচ্ছা থাকে, ভয় থাকে মনে যে না বিপদ হবে, দুটি কাজ করতে পারেন। পুকুরের একবারে গোড়ায় রেখে দেবেন কার্তিককে, যেন আপনি করলেন না, কিন্তু হাওয়া একটু দিলেই পুকুরের জলে কার্তিক বিসর্জন হয়ে যাবে। আর না হলে কোনো মন্দিরে রেখে দিয়ে আসবেন। আপনি করছেন না, কিন্তু কোনো পুরোহিত যদি সেই কার্তিক বিসর্জন করে তাতে কোনো অপরাধ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা করবেন। না হলে যার কৃপায় আপনি পাচ্ছেন তাকে যেখানে সেখানে ফেলে দেবেন না মা, এতে কষ্ট হয়। হ্যাঁ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা খুব তত্ত্বের লীলা এবং বেশ মজারও লীলা, আনন্দ পাবেন। একটু ধৈর্য ধরে বসবেন। ভগবান শ্রীকৃষ্ণ একটু আগে শুনছিলেন অন্ন ভিক্ষা, অন্ন ভিক্ষা হরি বল। যাজ্ঞিক মুনিপত্নীগণের কাছে অন্ন ভিক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য, ভগবানের সখাগণ হরি বল। হ্যাঁ, বটু কহে ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারিস তবে সুখ পাই, গোধন চড়াই কিছু না চাইয়ে হারি হরি বল। তা এবার আপনারা শুনবেন এর পরের পর্যায়ে। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন, খেলা হলো, খাওয়া দাওয়া হলো নাকি গো, বনভোজন। অন্ন ভিক্ষা মানে তো যেটাকে আপনারা পিকনিক বলেন, বনে অন্ন সেবা নাকি, ভগবানের প্রসাদ সেইখান থেকে অন্ন। আর এখনকার পিকনিক মানে রক্তারক্তি ছাড়া হবে না। নিতাই গৌর হরি বল। তাহলে ওটা বনভোজন হবে না, ওটা ফিস্টিন, ওটা ফষ্টি নষ্টি হবে। রাধে রাধে। ওটা প্রসাদও হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে। তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই খেলা হলো, সেবা হলো, ব্যাস। এবার ভগবানের না হঠাৎ মন খারাপ হয়ে গেছে, বুঝলেন। ভগবান মাথাটা নামিয়ে দাঁড়িয়ে আছে বংশী বটের তটে এইভাবে। তা কৃষ্ণের প্রাণ বন্ধু হচ্ছে সুবল। সুবল এসে বলছে, ভাই রে কি হলো তোর, আজ মন খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, এই তো ভালো ছিল, সব হলো, খাওয়া দাওয়া হলো, বেশ। ও ঢেকুরটা উঠছে। হ্যাঁ, এখনো ভালো করে হজম হলো না, এর মাঝে তোর আবার মন খারাপ হয়ে গেল। কৃষ্ণ বলছে, ভাই রে আমার কেন মন খারাপ আমি তোকে বলতে পারবো না। একটু দুঃখ হলো সুবলের, কেন জানেন? কৃষ্ণ সব কথা সুবলকে বলে, আজকে বলছে বলতে পারবো না। সুবল বলছে, ভাই তাহলে আজ থেকে আমি আর তোর বন্ধু নই। আপন গোপন কথা না হবে যথাতথা। গোপন কথা সবার কাছে বলা যায় না, যাই নাকি মা? হ্যাঁ, কিন্তু প্রাণের বন্ধু যদি কেউ হয় তাকে কিন্তু সব বলা যায়, যাই না? কৃষ্ণের প্রাণের বন্ধু হচ্ছে সুবল। মনে রাখবেন, ভজন ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে ভালো লাগে, আর পর্দাচ্যুত যে করে তার নজর লাগে। কি বললাম? যখন সেবা করবেন আড়ালে হবে নাকি? এখন তো রাস্তার ধারে বেশি ভিড় নাকি গো সেবা করার। রাধে রাধে। বাবা, ও মিনিস্টার হোক আর পুলিশ অফিসার হোক, সবাই দেখছি হাত পাচ্ছে। কি বলুন তো, ফুচকা হাত না পাতলে পাবে না। সেবা হচ্ছে এখন সবার সামনে, কিন্তু সেবার আসল নিয়মটা হচ্ছে সেবা করতে হয় আড়ালে। কি বোঝা যাচ্ছে? বিশেষ করে ভক্ত বৈষ্ণবের সেবা হয় আড়ালে। আপনি বৈষ্ণবকে ঘরে সেবা করাচ্ছেন আর শালা সম্বন্ধীকে নিয়ে বেশ গল্প জুড়ে দিয়েছেন, তাহলে আজকে কোথায় বিকেলে বেড়াতে যাবি? হ্যাঁ, ওই ব্যারেজে আরতি দেখতে যাবি, তাহলে হয়ে গেল। তাহলে কিন্তু আর হবে না, অপরাধ হয়ে যাবে, সেবা অপরাধ হয়ে যাবে। কারণ ভোজন দর্শন করতে নাই, সাধু বৈষ্ণবের ভোজন দর্শন করতে নাই। ভোজন আড়ালে সুন্দর। আর ভজন এই তো উত্থান একাদশী নাকি সময় চলে এসেছে। উত্থান একাদশী আপনি করেছেন, আপনি সারাদিন আপনার মূল কাজটা হচ্ছে সমস্ত কিছু বাইরের খেয়াল বাদ দিয়ে হরি চিন্তা করা। হরি চিন্তা, স্বয়ং উত্থান পাঁচ মোড়া, তার মাঝে ভিবে ছড়া, বাবার 14 মায়ের আট, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, নিতে যেন না হয় বিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। খনার বচন কি? উত্থান একাদশী 4 একাদশীর একটা প্রধান একাদশী। 4টে প্রধান একাদশী বলে তো আমরা মানি, যদিও প্রত্যেকটা একাদশীরই মূল্য আছে। উত্থান, স্বয়ং উত্থান, পার্শ্বর ভৈমী। তাই উত্থান একাদশীতে আপনি উত্থান একাদশী করছেন, হরি বল।
যথাবিধি আপনি করছেন, আপনি ভগবত স্মরণে থাকবেন। উপবাস মানে হরি রূপে বাস। সেদিন এই সংসারের চিন্তা, আর এদিকে নাম জপ করছেন, বৌমা দুধটা পড়ে গেল, গ্যাসটা বন্ধ করো। দরজাটা থেকে ডাকছে, ঘরটাতে দরজাটা খোলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, দরজাটা খোলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাহলে হয়ে গেল। রাধে রাধে। হ্যাঁ, আপনি একাদশী করে ধুতিটি পরে তিলক সেবা করে যদি মোড়ের মাথায় বসেন, হ্যাঁ মোড়ের মাথায় এইভাবে বসেছেন, ধুতিটি কোচা করে ছড়ানো আছে, আর রাস্তা দিয়ে যে যাচ্ছে আপনাকে জিজ্ঞাসা করছে, কি গো বাবু ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি, আজ আমার একাদশী তো তাই একটু একা বসে আছি। মানে 10 জনকে না জানালে যেন একাদশী হবে না। রাধে রাধে। তাহলে ওটা কিন্তু ভজন হলো না মা, কিছু মনে করবেন না। ভজন ভজন গোপনের ধন। হ্যাঁ, যারা চতুর হয় না তারা আড়ালে কিন্তু ভগবানের ভজনটা করে নেয়, তারাই আসল চালাক। আর যারা সবকিছুর মাঝে ভুলে যায় তারা হয় বোকা। হরি বল। তাহলে ভজন ভজন আর সম্পর্ক, সম্পর্ক বলতে প্রেমিক প্রেমিকার বা স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন যতক্ষণ না পর্যন্ত ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে বাবা, ততক্ষণ যেন ভালোবাসাটা আর কি ফুলছে না। স্বামী স্ত্রী ছবি আপনি দেবেন, নিশ্চয়ই দেবেন, কিন্তু আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন সব ছবি আপনি পোস্ট করছেন। রাধে রাধে। অন্য কিছু না, আপনি দিতেই পারেন, আপনার নিজের ব্যক্তিগত স্বাধীনতা সেটা, কিন্তু সম্পর্ক আড়ালে বেশি সুন্দর থাকে। যত হাইলাইট করবেন থার্ড পার্টির এন্ট্রান্সের চান্স থাকে, আর যত হাইলাইট করবেন তত নজর লাগবে, হিতে বিপরীত হবে। নিতাই গৌর হরি হরি বল। ভালো আছেন, ভালো থাকুন, আপনি বেড়াচ্ছেন, আপনার আনন্দ হচ্ছে, আরো আনন্দ করুন, কিন্তু ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর ছিল, সুন্দর থাকবে, এটাই সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা বলছে, আমি তো তোর প্রাণ সখা, আমাকে বলবি না? তাহলে আর তোর সঙ্গে কথা বলবো না। কৃষ্ণ বলছে, দেখ তোকে না বলা কথা আমার কিছু নাই, তবে সামনে দাঁড়িয়ে দেখ, আমার পাশেই বলরাম দাদা দাঁড়িয়ে আছে। আজকে বলাই চাঁদের গোষ্ঠ নাকি গো, গোষ্ঠ উপলক্ষিত আয়োজন। নিতাই গৌর হরি হরি বল। আমার জন্মস্থান বীরভূমের ময়নাডাল। হরি বল। সেখান থেকে আমি দেখছি আমার এক জেঠু মশাই, জেঠু এসে গেছে, নিমাই জেঠু। কোথায় আছে তো এখানে ময়নাডাল থেকে, এই দেখুন বসে আছে। রাধে। ঠিক আছে, বসুন বসুন। জ্যাঠা ছোটবেলা থেকে খুব ভালোবেসেছে আমাকে। আমি এখানে এসেছি খবরটা, এখন তার আমি থাকি না, থাকা হয় না, কারণ এখন কলকাতা কেন্দ্রিকই বেশি থাকা হয়। কারণ আমার বাবারা কীর্তনের পথ চলাটা শুরু করেছিল হারমোনিয়াম মাথায় করে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে। আমাদের পাশে হচ্ছে হিংলো নদী, অজয়ের পাশে হিংলো নদীতে প্রায় বান আসতো, মাথায় করে হারমোনিয়ামটা নিত, আর ধুতি পাঞ্জাবি খুলে গামছা পরে নদীটা পার করে আবার ধুতি পাঞ্জাবি পরে মাথায় করে হারমোনিয়াম নিয়ে সারাদিনে একটা বাস ছিল, সম্ভবত বাসটার নাম ছিল রাজলক্ষ্মী। সেই একটা বাসে গানের জায়গায় যেত। যদি বাসটা মিস হয়ে যেত তাহলে গরু গাড়ি করে সারাদিন ওই গানের জায়গায় যেত, রাত্রেবেলার কীর্তন হতো না। হঠাৎ করে আসলে আর তো সেবাও কিছু হবে না, মুড়ি খেয়ে ঘুমিয়ে তারপরের দিন হরিনাম করতে হতো। 24 প্রহর কীর্তন ছিল আগেকার। আমার বাবা কীর্তনীয় সন্তোষ মুখার্জি ময়নাডালে এইভাবে শুরু করেছিল যাত্রাপথ। আর দেখুন মা বাবার আশীর্বাদ, পূর্বপুরুষের আশীর্বাদ। আমার মাও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি, আগে ছিল জ্যোৎস্না ব্যানার্জি, বাঁকুড়া বড়জোড়ার। হরি বল। আমার মা বাবার আশীর্বাদ, পূর্বপুরুষের আশীর্বাদ, আমার ভগবত আশীর্বাদ, ভক্তদের কৃপা। বাবা শুরু করেছিল খালি পায়ে হেঁটে, আর সেখান থেকে আমরা এখন দেশে বিদেশে প্লেনে চড়ে কীর্তন করে বেড়াচ্ছি। কত বড় আশীর্বাদ বলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখুন এই যে আমাদের বীরভূমে খয়রাশোলে গোষ্ঠীর বিরাট ধুম। রাধে রাধে। এই গান বাজনাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর তো যেতেও পারি না। এখানে আহ্বান ছিল, এখানে কর্মক্ষেত্রেও আসা হলো,
আর গোষ্ঠটাও বিফল হলো না, সেই উৎসবে আমি অংশগ্রহণ করাটাও হলো। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 সব বলাই চাঁদের কৃপা, আমার কৃষ্ণের কৃপা। তার দাদা বলরাম দাঁড়িয়ে আছে, তো তার দাদা বলরামের সামনে সব কথা কৃষ্ণ বলতে পারছে না। একটা সম্মান আছে তো নাকি? কৃষ্ণ কার কথা বলবে? রাধারানীর কথা। আর রাধারানীর বলাই দাদা কি হচ্ছে বলুন তো? কৃষ্ণ তো জগৎ স্বামী, মানে স্বামী। আর স্বামীর দাদা কি হয় সম্পর্কে? মায়েরা বলুন না। ভাসুর নাকি? আর ভাসুরের সঙ্গে বাবা পথ চলাতে বহু নিয়ম জানেন। যদি একটু ঠেকাঠেকি হয়ে যায়, ছোঁয়াছুঁই হয়ে যায়, গঙ্গা স্নান করতে হয়, গোবর খেয়ে যাতে উঠতে হয়। আর এখনকার দিনে ভাসুরের সঙ্গে হাতটি ধরে ড্যাং ড্যাং করে ইছাপুরের মেলায় ঘুরে ঘর গিয়ে বলছে, কেউ জিজ্ঞাসা করলে কোথায় গিয়েছিলে? একটু বদ্দার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। এখন বদ্দা মেজদা সেজদা, এখন আর ভাসুর নাই। রাধে। তাহলে যখন তখন হয় না, সব জায়গায় সব কথা বলা যায় না। তা কৃষ্ণ বলছে আমার দাদা আছে, তো আমি তোকে বলতে পারবো না, কিছু মনে করিস না। বলরাম দাদা তো সব বুঝতে পারছে ভাইয়ের ব্যথা। হ্যাঁ, শঙ্কর্ষণ হলদারি বলরাম, সে কি না বুঝতে পারে? বলে ভাই কেন যে আমি দাদা হতে গেলাম রে? আজ দাদা হয়েছি, বড় হয়েছি বলে তোর লীলায় যোগ দিতে পারলাম না। আমি যদি দাদা না হতাম তাহলে তোর লীলায় যোগ দিতে পারতাম। তাই হে জীব, আমার মতো তোমরা যেন কেউ দাদা সেজো না, কেউ বড় সেজো না। বড় যদি হতে চাও যেন ছোট হয়েও আগে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। কীর্তনের পদে পদে শিক্ষা। হরি বল। বলরাম দাদার দুঃখ দেখে কৃষ্ণ ভগবান মনে মনে বললেন, দাদা তুমি চিন্তা করো না, এ যুগে তুমি না হয় আমার লীলায় যোগ দিতে পারলে না, কিন্তু আগত কলিযুগে আমি যখন গৌরাঙ্গ হব, তুমি হবে নিত্যানন্দ, মানে নিতাই। হ্যাঁ, তোমার জন্য ধন্য হয়ে যাবে বীরভূম। দাদা তুমি হবে নিতাই, তুমি হবে আমার ভাবের দাদা, তুমি হবে নিতাই, আমি হব গৌর। আমার লীলা তুমি আগে জেনে তবে জগৎকে জানাবে, না হলে জগৎ জানতে পারবে না। ওই জন্য বলে তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, 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 ভজ নিতাই। কি সুন্দর মজা দেখুন কীর্তনে। বলছে ভজ নিতাই, নিতাই ভজ। কেন কেন ভজবো? কারণ ভজ নিতাই, এতদিন ভজ নিতাই, ভজ নিতাই। আরে নিতাই ভজন করার কি দরকার? বলে কলির কালের ভজনিতাই, ভজনটাই হচ্ছে নিতাই। ভজনিতাই, 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 ভজনিতাই। আমার নিতাই ভজলে গৌর পাবে, ভজনিতাই, ভজনিতাই, তাই ভজিলে গৌর পাবে। আবার গৌর ভজলে ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বজে যাবে। তোমরা নিতাই ভজলে গৌর পাবে, ভজলে বজে যাবে। তোমরা ভজনিতাই, ভজনিতাই। বলরাম দাদা বললেন, বেশ ভাই, তাহলে কলিকালে আমি নিতাই হব, তখনই আমার ইচ্ছা পূরণ হবে। তাহলে এখন তোমার কোনো কাজ নাই, দাপর যুগ, তুই লীলা করবি। এই দেখ আমি এই বংশী বটের তলায়, এই বট গাছের তলায় শুয়ে পড়লাম। বলাই দাদা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মানে ঘুমানোর ভান করেছে আর কি। আর কৃষ্ণ দেখছে বা দাদা বলরাম তো ঘুমিয়ে পড়েছে, এইবার সব কথা বলা যাবে। সুবলকে বলছে, সুবল রে, আমার না রাধারানীর কথা খুব মনে পড়েছে। রাধারানীর মুখের সঙ্গে সুবলের মুখের মিল আছে, একই পরিবারের ভাই বোন তো। বৃষভানু রাজার মেয়ে রাধা, আর বৃষভানু রাজার ছোট ভাই সুভানু রাজার ছেলে সুবল, একই পরিবারের ভাই বোন, মুখের মিল আছে। সুবলের মুখটার সঙ্গে রাধারানীর মুখটার মিল আছে, তাই সুবলকে দেখে রাধারানীর কথা মনে পড়েছে। বলে আর রাধারানীর কথা যদি কৃষ্ণের মনে পড়ে তাহলে কৃষ্ণের সব হরিবল হয়ে গেল। তাহলে দেখুন বৈষ্ণব পদাবলী, খেলারসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। কীর্তনের মাধুর্য হচ্ছে কীর্তনের তাল গান। আপনারা একটু ধৈর্য রাখবেন মা, আমি ছোট্ট ছোট্ট করে কিছু একটু জানানোর চেষ্টা করব যে আদি কীর্তন বা মূল কীর্তন কেমন ছিল। সময় খুব বেশি নষ্ট করা যাবে না, তবে আপনাদের সামনে একটু ছোট্ট করে গাইছি, একটু ধৈর্য রাখবেন। তালটির নাম মধ্যম দশকোষী তাল। হরি বল। পদ্মার নাম খেলারসে ছিল কানাই সুবলের সনে। হ্যাঁ, আজ বিনোদ
বিনোদ খেলা খেলা রসে লো ও ছিল সুবলারো আজ বিনোদ খেলা মরম সখা সুবল সনে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মরমে সখা সুবল সনে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মরমে সখা সুবল সনে আজ বিনোদ খেলা রসে ছিল খেলা রসে ছিল কানাই সুবলারো শোনে দেখো হেন কালে রাধা বদন পড়ি গেল মনে যেই না রাধার কথা মনে পড়েছে আর খেলা হলো না তাই খেলার দায়িত্ব বন্ধুদিকে দিয়ে বলে আমি চললাম আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া সঙ্গী গণে দিয়া আপনারও ধেনু সবে সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি এদিকে দেখ বাজে ছোট্ট বুনু ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবা না না বুনুর আমার একা বাজে নয় বাজে মানে খারাপ বাজে ওর একা কি না সবার বাজে এত সুন্দর হরি বলার দেহ পেয়েও উলুধ্বনি দেয় না যারা তাদের গানা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশিও বাজে বাঁশি হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি রাধে তাহলে বাঁশিটাকে যদি ভালো করতে হয় একটু বাজিয়ে নেওয়া যাবে মা একটু বাজিয়ে নেওয়া যাবে ঠিক সবাই বাজাবে রাধে যার সোনার কান থাকে সে ভগবানের বাঁশি শুনতে পায় না কি গো ভাগ্য না থাকলে কি হয় গো আমি বলেছি অনেকে ভাবে হরিবাসরে যাব কীর্তন শুনবো কিন্তু যাওয়া হয় না জানেন শরীর টাপতে জ্বালা হয় নাকি সংসারের মানুষজন ভালো হয় না অনেক রকমের বাধা আছে রাধে রাধে কিন্তু হরিবাসরে যারা আসতে পারে তাদের খুব ভাগ্য কারণ এখানে বসে হরিনাম শোনা মানে এই যে দরজা খোলা আছে না এই দরজা দিয়ে এই নামের মধ্যে সেই নামই আমার ঠাকুরজি ভেতরে যাচ্ছেন আর এই জায়গাটাকে পরিষ্কার করছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে বাঁশি শোনার ভাগ্য যার আছে সে শুনবে না মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি বলে ননী দেবানন্দ রানী ননী দেবানন্দ রানী জঠরে জ্বালা সইতে নারী ননী দেবানন্দ আমি জঠরে জ্বালা সইতে নারী ননী দেবানন্দ রানী জঠরে জ্বালা সইতে নারী ননী
মাগো, আমি বলেছি ভাগ্য থাকলে, কিছু কর্ম করা থাকলে তবে হরিনাম শোনার জন্য হরিবাসরে জায়গা হয়। বলেছি কীর্তনের প্রথমে, কতটা সত্য বলেছি আমি, এই দেখুন তার প্রমাণ। কৃপা, কিছু করলে তবে মানুষ পায়, না হলে পায় না। মা যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায়, আর সব সময় মা যশোদা ভাবে এই বুঝি আমার গোপালের খিদে পেয়েছে, আমার কাছে ননি চাইছে। যশোদার এমন ভাগ্য কেন বলুন না? কারণ যশোদা মা করে রেখেছে, পূর্বজন্মে যশোদা মা ছিলেন অন্ধ দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা সতী। পরম ভগবানের ভক্ত দ্রোণ, তার স্ত্রী মা ধরা। ভগবান একদিন মহাদেবকে বলছেন, হে যোগেশ্বর, হে বৈষ্ণব শ্রেষ্ঠ, হে তত্ত্ব সম্রাট মহাদেব, আমার ভক্তের বাড়ি আজকে তোমায় আমি নিয়ে যাব, দেখবে আমার ভক্তের কত ভক্তি। ভগবানের সঙ্গে এলেন মহাদেব ভক্তের বাড়ি। কার বাড়ি? দ্রোণ ব্রাহ্মণের বাড়ি। ভগবান সাজলেন গুরুর সাজ, মানে ভগবান গুরু রূপে এলেন, আর বৈষ্ণব রূপে এলেন আমার শিব মহাদেব। আর এসে ডাক দিলেন, দ্রোণ দ্বার খোলো দ্রোণ, আমি এসেছি। গুরুদেবের কণ্ঠস্বর পেয়ে দ্রোণ তার স্ত্রী ধরা মাকে বলছে, ধরা, মনে হচ্ছে গুরুদেব এসেছেন, শ্রী গুরুদেব এসেছেন। অনেকদিন পর বহু ভাগ্যে গুরুর দর্শন হয়েছে, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আসন দাও। মা ধরা দরজা খুলে দেখলেন গুরুদেব এসেছেন, আর গুরুদেবের সঙ্গে এক পরম বৈষ্ণব এসেছেন। বাড়িতে উত্তম আসনে বসতে দিলেন। দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা বাড়িতে যা আছে তা দিয়ে সেবার আয়োজন করো। মা ধরা কাঁদছে। কি হলো ধরা, তুমি চুপ করে আছো কেন? দ্রোণ ব্রাহ্মণ তো অন্ধ, দেখতে পায় না, বলছে ধরা তুমি চুপ করে আছো কেন? ধরা বলছে, স্বামী গো, আমার ঘরে এক মুঠো চালও নাই যে দুটো অন্ন ফুটিয়ে দেব। একই ধরা, বাড়িতে গুরু এসেছে, বাড়িতে বৈষ্ণব এসেছে, দুটো সেবা করাতে পারবো না? তাহলে এই জন্ম আমার বৃথা, আমার মৃত্যু অনেক ভালো, তুমি একটু বিয়ে এনে দাও। না স্বামী, না, আমি ভিক্ষা করে আনবো। অন্ধ স্বামী তো আর ভিক্ষায় যেতে পারবে না। মা ধরা ভিক্ষার আঁচল পাতলেন। কিন্তু আজকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে মাকে পরীক্ষা করছে। বলে না, যার পরীক্ষার দিন আসে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অভাগিনী মা দরজায় দরজায় গেলেন, কিন্তু কিচ্ছু পেলেন না, জানেন, সব দরজা বন্ধ। আজকে ভাগ্যের পরিহাসছে, মায়ের পরীক্ষার দিন। জীবনে যার পরীক্ষার দিন আসে মা, সে যেন ভেঙে না পড়ে, কারণ পরীক্ষার দিন পার করে কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করছে। আর পরীক্ষায় পাশ না করলে হবে না। মা ধরা ভিক্ষা করে কিছু না পেয়ে নিরাশ হয়ে ঘরে ফিরে আসছে, চোখে তার টপ টপ করে জল পড়ছে। হঠাৎ দেখছে ঘরে আসার আগে রাস্তার ধারে একটা মুদির দোকান, এক মুদি সেখানে বসে আছে। মুদির কাছে গিয়ে বলছে, মুদি, আজ আমার ভাগ্য মন্দ ভেবেছিলাম, কিন্তু তোকে দেখে আমি ভাবলাম আজ আমার ভাগ্য প্রসন্ন রে বাবা। আমার ঘরে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, তা আমার আজকে সেবা দেবার ঘরে কিচ্ছু নাই, তুই আমাকে একটু চাল ধার দিবি, আমি গুরু বৈষ্ণবকে সেবা করাবো। দোকানদার বলে উঠলো, তোমার মতো কত আসে, ধার নিয়ে শোধ করার সামর্থ্য নাই, এসে ধার চাও কেন? যাও, ধারে কারবার নাই, যাও তো এখান থেকে, সময় নষ্ট করো না। মা ধরা বলছে, তুই আমায় ফিরিয়ে দিস না বাবা, তুই একটু দে, আমাদের সেবার জন্য চাইছি না রে, বিশ্বাস কর। বলে, বললাম তো যাও, সময় নষ্ট করো না, আমি ধারে দিই না, আমার তো করি নাই তোকে দেবার মতো, তুই বললে আমি আমার দেহের মাংস বিক্রি করে তোকে আমি ধার নিয়ে যাব। বলে, মুখে বলা অনেক সহজ, কই দাও তো দেখি।
আর না পারবে তো এখানে সময় নষ্ট করো না, বিদায় হোক। মা ধরা বলছে, আমি আমার দেহের মাংস বিক্রি করলে তুই সত্যি সত্যি আমাকে চাল দিবি, তন্ডুল দিবি? তবে একটু দাঁড়া, আমি চাইলে আমার দেহের মাংস বিক্রি করতে পারি না। আমি নারী, আমি অর্ধাঙ্গিনী, আমি সহধর্মিনী। এখন নারী তো স্ত্রী হতে ভালোবাসে। হ্যাঁ, অষ্টমঙ্গলা যেতে না যেতে জামা কাপড় বেকাটেরা থাকলে যেমন স্ত্রী করলে সোজা হয়, স্বামীকে স্ত্রী করে সোজা করতে স্ত্রী ব্যস্ত। এটা হচ্ছে নারীর চরিত্র। বেশিরভাগ নারীর চরিত্র সবার নয়, কিন্তু নারী অর্ধাঙ্গিনী হতে চায় না, সহধর্মিনী হতে চায় না, যেটা নারীর আসল রূপ। মা ধরা চাইলে নিজের মাংস ওখানে বিক্রি করে দিতে পারতো, কিন্তু দিল না। পতিব্রতা নারী ভাবছে, অগ্নি সাক্ষী করে যে আমাকে বরণ করেছে তার আমি অর্ধাঙ্গিনী, আমার এই দেহের অধিকার তার অনুমতি না নিয়ে আমি করতে পারবো না। স্বামীর কাছে এসে কাঁদছে মা ধরা। ধরা মায়ের কান্না শুনে দ্রোণ বলল, এ কি গো ধরা, তুমি কাঁদছো মানে কিছু কি জোগাড় হয়নি? বলে, না স্বামী, জোগাড় কিছু হয়নি, তবে এক দোকানদার আমাকে বলেছে আমি যদি দেহের মাংস বিক্রি করি সে আমাকে চাল ধার দেবে। আমার এই দেহের অধিকার তো তোমার, তুমি বলো না, আমি কি ভক্ত বৈষ্ণবের সেবার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য আমার দেহের মাংস বিক্রি করতে পারি? দ্রোণ ব্রাহ্মণ বলছে, ধরা এই ভাগ্য যদি আমার হতো আমি নিজেকে বিক্রি করে গুরু বৈষ্ণবের সেবা করাতাম, সেই ভাগ্য আমার নাই। কিন্তু তুমি যদি করতে পারো, আমি তো তোমার স্বামী, তোমার পুণ্যের জন্য আমারও স্বীকৃতি হবে। তুমি নির্দ্বিধায় দান করো। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এসে দাঁড়িয়েছে দোকানদারের কাছে, ধারালো অস্ত্র হাতে নিয়ে।